রাজধানীতে নিরাপদ সড়ক নিশ্চিতে সরকারি কার্যক্রম দৃশ্যমান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষার্থীদের। ঝুঁকি নিয়ে কোনো পথচারী রাস্তা পার হলে আইনের আওতায় আনা হবে জানালেন ডিএমপি উপজেলা নির্বাচনে বাঘাইছড়িতে হামলার ঘটনা পাহাড়ের দীর্ঘদিনের আঞ্চলিক সমস্যার বহিঃপ্রকাশ বললেন সিইসি। উন্নয়ন প্রকল্পের কারণে জমি হারানো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রী। এবং নাব্যতা সংকটের কারণে আজ বসানো যায়নি পদ্মা সেতুর নবম স্প্যান, কাল আবার বসানোর উদ্যোগ। সংবাদ ছিল এবারে বিস্তারিত। নিরাপদ সড়ক নিশ্চিতে সরকারি কার্যক্রম দৃশ্যমান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আবরারের ঘাতক বাস সুপ্রভাত ভিন্ন নামে ঢাকায় চলছে বলে অভিযোগ করেন তারা। রাজধানীর প্রগতি সরণিতে আয়োজিত মানববন্ধনে তারা এসব কথা বলেন। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ এই আন্দোলনে পুলিশ বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা। হাবিবুর রহমান অভির রিপোর্ট। ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের আশ্বাসে বুধবার আন্দোলন স্থগিতের ঘোষণা দিলেও বৃহস্পতিবার সকালে রাজপথে আসে শিক্ষার্থীরা। প্রগতি সরণিতে যানবাহন আটকে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। আমরা যখনই আসতেছিলাম পুলিশটা আমাদেরকে এমন ভাবে অ্যাটাক করছিল, আমরা কোনোভাবে এখানে থাকতে পারবো না। আমরা বারবার ভেতরে চলে যাচ্ছিলাম। আমরা তো যে ভাই মারা গেছে, আমরা যদি আপনার ছেলে সন্তান হতো তাহলে আপনি কি করতেন? আমাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে, তাই আমরা দাঁড়াতে পারি না। আমরা শিক্ষার্থীদের কোনো বাধা দেইনি, ওরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছে, আমরা দেখতে পাচ্ছেন। আমরা আছি রাস্তায়, কোনো এখন পর্যন্ত আমাদের জানা মতে রাস্তায় কোথাও ব্লক নাই। এরপর প্রগতি সরণির বসুন্ধরা আবাসিক এলাকার গেটের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন সড়কে ঘাতক বাস ও যানবাহনের দৌরাত্ম্য বন্ধে সরকারের বিভিন্ন সংস্থাকেই দায়ী করেন তারা। মেয়র সাহেব 7 দিনের জন্য উনি সময় চেয়েছেন শুধু পরিকল্পনা করার জন্য। তাহলে বিগত 9 মাস সরকার কি করেছে? যেখানে 9 মাসে বাস্তবায়ন সম্ভব নাই, সেটা 1 মাসে কখনো বাস্তবায়ন সম্ভব না। তা আমাদের দাবি হচ্ছে, আমরা যে দাবিগুলো করেছি এবং বিগত সময় যেগুলো করেছি সবগুলো যখন বাস্তবায়ন হবে তারপর আমরা এখান থেকে রাজপথ থেকে যাব। শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় বাক বিতণ্ডায় না জড়িয়ে পুলিশের হাতে গোলাপ ফুল দিয়ে নিরাপদ সড়ক আন্দোলনে তাদের সহযোগিতা চান শিক্ষার্থীরা। যে বাসটা আমাদের ভাইকে মেরে ফেলেছে, ওই বাসটা কিন্তু আলটিমেটলি রং চেঞ্জ করে অন্য একটা নামে চলতেছে। একটি আপনার মরবে, একটি ফুট ওভার ব্রিজ হবে, এটা আমরা চাই না। বাংলাদেশের সমস্ত এলাকা নিরাপদ থাকুক, সে যেখানে যেখানে ফুট ওভার ব্রিজ লাগবে সেখানে ফুট ওভার ব্রিজ করা হোক। শুক্র ও শনিবার ছুটির দিন থাকায় রোববার থেকে আবারও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ ব্যর্থ, তবে এর দায় সড়ক সংশ্লিষ্ট সবার। রাজধানীতে ট্রাফিক সচেতনতা ও শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এসব কথা বলেন। এখন থেকে ঝুঁকি নিয়ে কোনো পথচারী রাস্তা পার হলে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। বিস্তারিত জিএম তসলিমের রিপোর্টে। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের পক্ষ থেকে নানামুখী উদ্যোগ নেওয়ার পর ইতিবাচক কোনো ফল আসছে না। ট্রাফিক সপ্তাহ, ট্রাফিক মাস পালন, মতবিনিময় সভা, সচেতনতামূলক প্রচারণা কোনো কিছুই রাজপথে মৃত্যুর মিছিল ঠেকাতে পারছে না। ট্রাফিক সপ্তাহের মধ্যে নগরের প্রগতি সরণিতে রুট পারমিটবিহীন বাসের নিচে চাপা পড়ে মারা যায় বিইউপির ছাত্র। উত্তাল হয়ে ওঠে আবারও রাজপথ। সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এই বাস্তবতাকে সামনে রেখে ট্রাফিক সপ্তাহ ও সচেতনতা বিষয়ক মতবিনিময়ের আয়োজন করে পুলিশের ট্রাফিক বিভাগ। অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, কঠোরভাবে আইন প্রয়োগ করে এবার সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করবে পুলিশ। শহরের এই বাসগুলো চুক্তি ভিত্তিক চলে, ড্রাইভারকে চুক্তি দিয়ে দেওয়া হয়, প্রধানত দিন ভিত্তিক, দিনে 2000, 2500, 2800 এরকম বেশি ট্রিপ দেওয়ার এই যে প্রবণতা ড্রাইভারের মাথার মধ্যে ঢুকে যায়, এটি হলো আমাদের সকল দুর্ঘটনার অন্যতম একটি কারণ। জনগণ বিশ্ববিদ্যালয় চাকসুর নির্বাচন কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের পর বৃহস্পতিবার গঠন করা হয়েছে নীতিমালা রিভিউ কমিটি।
উপাচার্য বলছেন যে এই নীতিমালা তৈরির পর ঘোষণা করা হবে নির্বাচনের তারিখ, আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্র সংগঠনগুলো, সেই সাথে খুশি সাধারণ শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে ছাত্র সংগঠনগুলো। দেরিতে হলেও সেই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে তার আগে নীতিমালা যুগোপযোগী করার কথা বলছে কর্তৃপক্ষ। এজন্য বৃহস্পতিবার বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শফিউল আলমকে প্রধান করে গঠন করা হয়েছে 5 সদস্যের রিভিউ কমিটি। দ্রুত সময়ের মধ্যে তাদের এই নীতিমালা করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা রিভিউ কমিটি করে দিয়েছি এবং তাদেরকে যে টার্মস অফ রেফারেন্স বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য জায়গায় বিশেষ করে সাম্প্রতিক সময়ে যে ডাক্তার নির্বাচন হয়েছে তাদের যে নীতিমালা হয়েছে তারই সবকিছু আলোকে আমার জন্য একটা যুগোপযোগী আধুনিক নীতিমালা তারা রিভিউ করে আমাদের জন্য সুপারিশ করবেন। দীর্ঘদিন পর নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ছাত্র সংগঠনের নেতারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি 28 বছরের গণতান্ত্রিক এই বন্ধত্বকে দূর করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য। এই নির্বাচনের মধ্য দিয়ে যদি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ তৈরি না হয়, যদি এখানে একটা দখলবাজির চর্চা হয় এবং যদি এখানে ছাত্ররা তাদের প্রতিনিধি নির্বাচন করতে না পারে, তাহলে তার নির্বাচনের আসলে কোনো যৌক্তিকতাই নেই। টানা 29 বছর সাধারণ শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি নেই বিশ্ববিদ্যালয়ে, তাই চাকসু নির্বাচনের এই উদ্যোগে খুশি সাধারণ শিক্ষার্থীরাও। প্রত্যেকেই বিভিন্ন হল, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটগুলোতে শিক্ষার্থীদের যে চাকসু নির্বাচন সেটা নিয়ে আলোচনার ঝড় উঠেছে, সেটা নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলতেছে, একটা নির্বাচনী আমেজ বিরাজ করছে। সুষ্ঠু এবং সবল নির্বাচনের মাধ্যমে যারা দায়িত্বে আসবে তারা আমাদের সাধারণ শিক্ষার্থীর সমস্যাগুলো, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ডিপার্টমেন্টের যে সমস্যাগুলো আছে সেগুলো তারা তুলে ধরবে। সাধারণ শিক্ষার্থী যারা তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয় বা হলের ব্যাপার বা বিভিন্ন রাজনৈতিক যে সমস্যাগুলো, ওটা আমরা আসলে সরাসরি যাইতে পারি না আর কি। এটার জন্য আমাদের নির্বাচনটা খুব বেশি দরকার। সবশেষ চাকসু নির্বাচন হয় 1990 সালের 8 ফেব্রুয়ারি। নীতিমালা তৈরির পর নতুন নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। এমপিও ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। সকাল 11টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন সারা দেশ থেকে আসা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করতে গেলে পুলিশি বাধায় আবারও ফিরে আসেন প্রেস ক্লাবের সামনে। হুঁশিয়ারি দেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিও ভুক্তির দাবি না মানা হলে সড়কে অবস্থান কর্মসূচি চলবে। সারা দেশে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 75,000 শিক্ষক রয়েছেন। বুয়েট পরীক্ষিত আন্তর্জাতিক মানের RL এক্সপার্ট। বাঘাইছড়ির 7 খুনের ঘটনাটি পরিকল্পিত। আজকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে এমন কথা জানিয়েছেন প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান। এই কমিটির সদস্যরা ঘটনাস্থল ঘুরে দেখা ছাড়াও প্রত্যক্ষদর্শী সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন। এদিকে এই ঘটনার 4 দিনেও একজন মানুষও ধরা পড়েনি। বাঘাইছড়িতে 7 খুনের পর এখনো ধরা পড়েনি জড়িতদের কেউ, ফলে আতঙ্ক কাটছে না জনমনে। সকালে ঘটনাস্থল ঘুরে দেখেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের গঠন করা তদন্ত কমিটি, দেখেন আক্রান্ত গাড়ি দুটিও। তারা কথা বলেন প্রত্যক্ষদর্শী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে, কথা বলেন কয়েকজন আহতের সাথেও। বিভিন্ন পক্ষের ভাষ্য নেয়ার পর তদন্ত দলের প্রধান জানান, প্রাথমিকভাবে তাদের কাছে মনে হয়েছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হামলার জন্য পথে আগে থেকে ওত পেতে ছিল সন্ত্রাসীরা। এটা একটা প্ল্যান অ্যাম্বুশ বলে আমাদের কাছে মনে হয়েছে, এবং ওনার কথায় যে লোকেশন থেকে গুলি করা হয়েছে একদম রাস্তার উপর থেকেই, খুব কাছের থেকে টার্গেট করে গুলি করা হয়েছে। ফলে আমরা চেষ্টা করছি ফাইন্ড আউট করার যে সঠিক তথ্যটা, আমরা সাধ্যমতো চেষ্টা করব। তদন্ত শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথাও জানান তিনি। এ সময় কমিটির আরেক সদস্য চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জানান, আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তার আর চাঁদাবাজির কারণেই পাহাড়ে একের পর এক হত্যাকাণ্ড হচ্ছে। ওরা এলাকার আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে এটা হচ্ছে। বিভিন্ন চাঁদাবাজির জন্য তারা করে, বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার করতে গিয়ে একজনের সাথে আরেকজন লেগে যায়। সোমবার উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে বাঘাইছড়ির 12 মাইল এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন নির্বাচনী কর্মকর্তা সহ 7 জন। এই ঘটনায় বুধবার রাতে মাপকাঠি বসানো হবে বলে নিশ্চিত করা হয়েছে। সেতুর জাজিরা প্রান্তে 34 ও 35 নম্বর পিলারের উপর এটি বসানো হলে দেশের সবচেয়ে বড় এই সেতুর 1200 মিটার দৃশ্যমান হবে।
এপ্রিলের মধ্যে বসানো হবে আরও একটি স্প্যান। ইতোমধ্যে সেতুর প্রায় ৭৫% কাজ শেষ হয়েছে। চলতি বছরের মধ্যে সবকটি স্প্যান বসবে। বুধবার সকাল ৮:৫৫ মুন্সিগঞ্জের কুমারভোগে বিশেষায়িত জেডি থেকে স্প্যানটি নিয়ে শক্তিশালী ভাসমান ক্রেন জাজিরার উদ্দেশ্যে রওনা দেয়। সকালে স্প্যানটি পিলারের উপর বসানোর কথা ছিল। এর আগে ২০ ফেব্রুয়ারি দুপুর ১:১টায় বসানো হবে সপ্তম স্প্যানটি। ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর সেতুর প্রথম স্প্যান এবং ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয় এবং ১০ মার্চ তৃতীয় ও ১৩ এপ্রিল চতুর্থ, ২৯ জুন পঞ্চম স্প্যান বসানো হয়। এছাড়া গত বছর ৪ ও ৫ নম্বর পিলারের ওপর সাময়িকভাবে একটি স্প্যান রাখা হয়। এটি তৈরি করা হয়েছিল ৬ ও ৭ নম্বর পিলারের ওপর বসানোর জন্য। নকশা জটিলতায় সেটি আর বসানো হয়নি। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এরই মধ্যে ২১টি পিলার দৃশ্যমান হয়েছে। রাঙামাটিতে ভোট গ্রহণ শেষে বার্স্ট ফায়ারে ৮ জনের মৃত্যুর ঘটনা ও সেখানকার বিবাদমান বিভিন্ন পক্ষের সংঘাতের কারণে ঘটতে পারে বলে ধারণা করছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেন, আগামী উপজেলা নির্বাচনগুলোয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে না ঘটে সেজন্য আরও কঠোর সতর্কতা নেওয়া হবে বলেও জানান তিনি। বিকেলে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে সিইসি আরও জানান, নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫.৫ লাখ টাকা করে দেবে নির্বাচন কমিশন। মাইনুল শোভন জানাচ্ছেন বিস্তারিত। দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ভোট গ্রহণকারী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ ৮ জন। গুলিবিদ্ধ হয়ে আহত হন আরও বেশ কয়েকজন। এই ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, ঘটনায় দায়ীদের খুঁজে বের করতে রাঙামাটিতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনায় আহতদের সুচিকিৎসায় করণীয় সবই করবে নির্বাচন কমিশন। ওই পরিবারের কোনো যোগ্য লোক থাকে চাকরির ক্ষেত্রে, আমাদের এখানে যদি চাকরি থেকে থাকে সেই অনুসারে তাদেরকে সেভাবেও তাদের ব্যবস্থা করার। ইতিমধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা বিজিবি বাড়াবো, বিজিবি থাকবে, পুলিশ থাকবে, অতিরিক্ত বিজিবিদের অতিরিক্ত থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে ঝুঁকিপূর্ণ পার্বত্য অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল না এমন দাবি করে সিইসি বলেন, কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত হামলা করেছে সন্ত্রাসীরা। তবে এই হামলার ঘটনা সেখানকার অভ্যন্তরীণ সংঘাতের কারণে হতে পারে এমন ধারণা করছে কমিশন। রাতের অন্ধকারে কত বড় পাহাড়ি অঞ্চলে কোথায় কিভাবে কখন এই জাতীয় আক্রমণ হয় এটা অ্যাসেস করা এবং পিন পয়েন্ট করা সম্ভব না। আঞ্চলিক সমস্যা ওখানে যা আছে দীর্ঘদিনের, তারই একটা বহিঃপ্রকাশ। ও নির্বাচনে তো দুই তিনটা আঞ্চলিক গ্রুপ। এইচসিআর রোহিঙ্গা প্রত্যাবাসনে সংস্থার উদ্যোগের কথা তুলে ধরে ভলকার তুর্ক বলেন, বাংলাদেশ আক্ষরিক অর্থেই মিলিয়ন মানুষের জীবন বাঁচিয়ে সারা বিশ্বের নতুন ইতিহাস তৈরি করেছে। I should also say that we had very, very meaningful, very productive discussions with the government of Bangladesh, both on the solutions when it comes to the return issue, but also to ensure that there is sustained international attention and support for the Rohingya refugee population and for the affected host communities here in Bangladesh. নাব্যতা সংকটের কারণে আজ বসানো যায়নি পদ্মা সেতুর নবম স্প্যান। আগামীকাল জাজিরা সীমান্তে সেতুর ৩৪ ও ৩৫ নম্বর পিলারের উপর স্প্যানটি বসানোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্প্যানটি বসানো হলে পদ্মার বুকে দৃশ্যমান হবে ১,৩০০। ওই তার ছিঁড়ে যায়, পিছিয়ে যায় স্প্যান বসানোর কাজ। এছাড়া নদীতে পর্যাপ্ত গভীরতা না থাকায়ও কিছুটা সমস্যা দেখা দেয়। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানোর কাজ শুরু হয়। সমস্যা তৈরি হয় শেষ পর্যন্ত স্প্যানটি ওঠানো সম্ভব হয়নি। শুক্রবার সকাল থেকে আবারও স্প্যানটি বসানোর কাজ শুরু হবে। বাতাসের কারণে আমাদের নম্বরটা ছেড়ে গেছে। আমরা এটা কল্পনাও করতে পারিনি যে এত দ্রুত কাজ চলবে। আশা করছি অতি শীঘ্রই এই পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাতায়াত করতে পারবো। অতি তাড়াতাড়ি যাতে শেষ হয়ে এতে আমাদের দক্ষিণবঙ্গের যাতায়াতের ব্যবস্থা খুব ভালো হবে। এরই মধ্যে প্রায় ৬,১৫০ মিটার দীর্ঘ পদ্মা সেতুর কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৬৩%। এছাড়া মূল প্রকল্পের ৭৩% কাজ শেষ করেছে সেতু বিভাগ। সেতুটির নির্মাণ কাজ শেষ হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাবে কয়েক গুণ।